গত পর্বে আমরা দেখেছি বছর 16-র 4টে ছেলে মেয়ে আবির, অহনা, ঋষভ এবং পাখি মেদিনীপুরে এসেছে আবিরের দাদুর বাড়িতে গরমের ছুটি কাটাতে। পথে যেতে যেতে বিভিন্ন দৃশ্যের মধ্যে একটি ভাঙা রাজবাড়ি ওদের দৃষ্টি আকর্ষণ করে। তবে আবিরের দাদু ওদের কোনো কিছু বুঝতে না দিয়ে নিয়ে চলে আসেন এবং পরে জিজ্ঞাসা করলেও উনি সবটা এড়িয়ে যান। তবে মাঝরাতে বাথরুম থেকে একটা অদ্ভুত দৃশ্য দেখে পাখি। দোতলার বারান্দায় একটা হালকা হ্যারিকেনের আলো এসে পড়েছে এবং একটি মেয়ের ছায়া মূর্তি গান গেয়ে নেচে চলেছে সেই রাজবাড়ির দোতলার মাঝের ঘরে। ভয়ে আর্তনাদ করে ওঠে পাখি। তবে সকলে আশায় সবটা থিতিয়ে যায়। তারপর এত সবের পরও ওরা ওই রাজবাড়িতে যায় এবং একটি ঘর ওদের দৃষ্টি আকৃষ্ট করে। ঋষভ কৌতূহলে বসে দরজা ভাঙতে যায় এবং কেউ একটা ওর হাত এসে চেপে ধরে। তারপর কল্পনা এবং বাস্তবের নানান কাহিনীকে ঘিরে টিম নলেজ হান্টার্সের আজকের নিবেদন রাজবাড়ির ভৌতিক রহস্যের দ্বিতীয় পর্ব। গল্পের সূত্রধার আমি আকাশ। শুরু হচ্ছে আজকের গল্প রাজবাড়ির ভৌতিক রহস্যের দ্বিতীয় পর্ব। হাত চেপে ধরতে ঋষভ চিৎকার করে ওঠে, এও কি বাস্তবে সম্ভব? ঋষভ ঘামতে শুরু করে, যেন গঙ্গা যমুনা সব ওর শরীর থেকে উৎপন্ন হয়েছে। সঙ্গে সঙ্গে বিছানায় উঠে বসেও। হ্যাঁ, এটা দুঃস্বপ্নই বটে। ওর চিৎকার শুনে পাশের ঘর থেকে আবির, অহনা এবং পাখিও চলে আসে। ঋষভ তখনও ঘামছে আর আধঘুম অবস্থায় বলছে, কে 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 ওখানে? কে? কি হয়েছে ঋষভ, কেন চেঁচাচ্ছিস? কি হলো আবার তোর? এরম করছিস কেন? এত এত ঘামছিস কেন? মনে হয় ঋষভ কোনো দুঃস্বপ্ন দেখেছে। দাঁড়া দাঁড়া, ওকে একটু সামলে নিতে দে। মনে হয় আজ সারা রাত আর আমাদের ঘুম হবেই না। এই একটু আগে পাখি ওই রাজবাড়িতে কাকে বাথরুম থেকে দেখে চেঁচামেচি করে ঘুমটা ভেঙে দিল। দিয়ে যেই আবার শুলাম, সবকিছু সামলে আবার ঋষভ কি দুঃস্বপ্ন দেখলো কে জানে। উফ, কি অদ্ভুত। পরপর দুটো অলৌকিক ঘটনা ঘটার ফলেই হোক আর যাই হোক, সেই দিন যে আর ঘুম হবে না তা আর কারোরই বুঝতে বাকি রইল না। তবু ঋষভকে একটু বুঝিয়ে সুঝিয়ে ওরা যে যার মতন শুতে চলে গেল। তবে আবির সেই রাতের মতন ঋষভের সাথেই রয়ে গেল। কারোর ঘুম না আসলেও শেষ রাতে প্রায় সবারই চোখ লেগে গেছিল। পরের দিন সকালবেলা ঘুম ভাঙতেই প্রায় সবাই একবার করে গিয়ে ঋষভের খোঁজ নিয়ে আসলো। রেডি হয়ে খেতে নামতে লাগলো প্রায় 9টা মতন। খাবার টেবিলেও মুখে হাসিটা কারোরই ঠিক দেখা গেল না। তবে পাখি হঠাৎ ঋষভের কাছে জানতে চাইল যে কি এমন স্বপ্ন দেখেছিল যে ঋষভ এতটা ভয় পেয়ে গেল। কথাগুলো শুনে প্রথমটা একটু ভয় পেলেও আস্তে আস্তে ঋষভ বলতে শুরু করলো সেই নাটকীয় স্বপ্নটা, কিভাবে ওরা গিয়েছিল, তারপর আবিরের সেই একটা মেয়েকে দেখতে পাওয়া, সবটা। শেষে যে বন্ধ করে দরজা ভাঙার সময় কেউ ওর হাত এসে ধরেছিল সেটা স্পষ্ট মনে আছে ওর। তবে কে সেটা দেখার আগেই উঠে বসেও। সব শুনে পাখি বলল, ও তার মানে কাল তুই এই স্বপ্ন দেখে উঠে পড়লি? বাট বুঝতে পারছি না কেন হঠাৎ এরকম একটা স্বপ্ন দেখলাম। ওই দরজার পেছনে কি রয়েছে, আর ওই মহিলাটাই বা কে? আমরা দুজনই পরপর ওই মহিলাটাকে দেখলাম।
এটা কি তবে কোনো কোইন্সিডেন্স নাকি অন্য কোনো রহস্য? তবে একবার ওই রাজবাড়িতে গিয়েই দেখা যাক না। তুই যা যা স্বপ্ন দেখলি তা কি সত্যি ওখানে রয়েছে কিনা? এত কিছুর পরেও বলছিস ওই রাজবাড়িতে যাবি? এটা কি সেফ হবে? যদি সত্যি কোনো ভূত চলে আসে? ভয় পাস না আবির, একবার গিয়েই দেখা যাক না কি এমন আছে ওই রাজবাড়িতে। আর এমনিতেও এই রহস্য আমাদের ভেদ করতেই হবে। সারা সকালটা এই বাড়ির সামনেই একটু ঘুরে গল্প করে কাটিয়ে দিল 4 বন্ধু মিলে। ঠিক দুপুর 3টে নাগাদ মধ্যাহ্ন ভোজন সেরে একটু অপেক্ষা করলো ওরা দাদুর ঘুমের। যখন দাদু মোটামুটি ঘুমিয়ে পড়েছে তখন সবাই মিলে একসাথে বেরিয়ে পড়ল, চলল সেই রাজবাড়ির উদ্দেশ্যে। যেতে লাগলো 2 মিনিটেরও কম। তবে এই বাড়িকে ঋষভ স্বপ্নে যা দেখেছে তার চেয়েও অনেক বেশি রহস্যময় বলে মনে হলো ওদের। এই বাড়ি যেন সারা গ্রামাঞ্চলের সব সৌন্দর্যকে শুষে নিচ্ছে। আনন্দ, ভালোবাসা এইসবের রেশ মাত্র নেই এই বাড়ির আশেপাশে। কেমন যেন সবকিছু থম মেরে গেছে। কোনো অজানা শক্তি যেন ওদের বলছে এইসব করতে। সিংহদ্বারটা খুলে যেই না ওরা ঢুকতে যাবে এমন সময় আবির বলল, এই কাউকে না জানিয়ে কি এই রাজবাড়িতে যাওয়াটা সেফ হবে? যদি বাই চান্স কোনো বিপদে পড়ে যাই? আরে প্রথম থেকে এত নেগেটিভ ভাবছিস কেন? চল তো। ভিতরে না ঢুকলে কিছুই বলা যায় না। আমায় দেখতেই হবে সত্যি কি ভেতরে ওই তালাবন্ধ ঘরটা আছে, আর সত্যিই কি লুকিয়ে আছে কোনো রহস্য ওর ভেতরে। চল তাড়াতাড়ি। যতই ঋষভ সামনে থেকে সাহসিকতার পরিচয় দিক না কেন, ভেতরে ভেতরে একটা ভয় রয়েই যায়। কি জানি কোন শক্তির টানে এইসব করে চলেছে। ওই স্বপ্নটা কি কোনো অপদৈব বাণী ছিল? নানা প্রশ্ন আসছে ওর মনে। তবে যাই হোক, সিংহদ্বারটা ঠেলতেই একটা চির ধরা শব্দ কানে লাগলো। ঢুকতেই কেমন যেন ওদের মনে হলো যেন কেউ ওদের অপেক্ষায় বহুকাল ধরে এই পরিত্যক্ত রাজবাড়িতে বসে আছে। সারা আকাশ যেন একসাথে গর্জে উঠে বলছে, না তোমরা যেও না। আকাশ আস্তে আস্তে কেশবর্ণ ধারণ করছে। রাজবাড়ির সদর দরজার কাছে আসতেই সব জীবজন্তু একসাথে ডেকে উঠল। হালকা একটা ঘূর্ণিঝড় উঠবে উঠবে করছে। বাড়ির চারপাশটা খুব মনোরম নয়, তবে খুব কুশ্রীও নয়। রাজবাড়ির বাড়ি দিয়ে গিয়ে সামনে পড়ল সদর দরজা। এত বছর হয়ে গেছে, তবে খুব বেশি কিছু হয়নি। ঋষভ 2-1 বার ধাক্কা দিয়ে দেখলো খুলছেই না তো দরজাটা, কি ভারী। তবু খুলতে পারলো না। পাখিও 2-1 বার চেষ্টা করলো, খুলছেই না। তবে যেই কে সেই। উফ, এই দরজাটা তো প্রচন্ড ভারী আর টাইট করে বন্ধ করা, খুলছেই না। বাহ, খুলছেই না যখন ছেড়ে দে না, চল ফিরে চল। উফ, দাঁড়া তো আবির, সবাই মিলে একসাথে ধাক্কা দিয়ে দেখি না, দেখা যাক না খোলে কিনা। হ্যাঁ, পাখি তো ঠিকই বলেছে। চল
সবাই একসাথে ধাক্কা দিই। বাপরে, খুলছে না। বলছেই না তো খুলছে না দরজা, তো রে। কি ভারী। বাপরে। সবাই মিলে বার কয়েক জোরে ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। ভেতর থেকে একটা হাওয়া এমনভাবে ওদের গায়ে এসে লাগলো যেন কতদিন দমবন্ধ অবস্থায় হাওয়াটা পড়েছিল। আকাশ ততক্ষণে ঘন কালো মেঘে ঢেকে গেছে। সে আর কিছুই বলতে চাইছে না, সে শুধুই ফুঁসেই চলেছে। সবাই মিলে একসাথে পা দিল ভেতর বাড়ির চাতালে। যেই সবাই ঢুকে দুপা মতন এগিয়েছে এমন সময় একটা বিকট শব্দ করে দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। আবিরের মুখটা তখন ফ্যাকাশে হতে শুরু করেছে। ঋষভ আর পাখি দু তিনবার চেষ্টা করে খুলতে না পেরে শেষে ছেড়ে দিল। এবার ওরা ভেতর বাড়ি চাতালে। চাতাল থেকে দুহাত এগোলেই একটা ছোট দরজা মতন, একে একে সেটা দিয়ে ঢুকলো সবাই। দালানটা অনেকটা বড়, পরপর সারি দিয়ে অনেকগুলো ঘর, সবই হাট করে খোলা। দু একটা ঘরে উকি দিয়ে কিছু না পেয়ে ঋষভ কয়েকবার ডাকলো, কেউ কি এখানে আছেন? কেউ কি আছেন? কোনো সাড়া পেল না। সবাই ঠিক করলো এবার ওরা সেই সিঁড়িটা খুঁজবে যেটা ঋষভ স্বপ্নে দেখেছিল। সবাই সুন্দর শাড়ি দিয়ে হাঁটছিল। এই জায়গার তাপমাত্রা যেন অন্য জায়গার চেয়ে একটু হলেও কম, তাই কেমন অদ্ভুত লাগছিল ওদের। সবাই শান্তভাবে হাঁটলেও অহনার মনটা বারবার খচখচ করছিল। বাড়িতে ঢোকা থেকেই ওর কেন যেন মনে হচ্ছিল কেউ ওর পিছু নিয়েছে। যেহেতু ও সবার পেছনে হাঁটছিল, ওর এটা বারংবার মনে হচ্ছিল কেউ একজন ওর পেছনে হাঁটছে। এই বাড়িতে ওরা ছাড়াও যে কেউ আছে সেটা যেন এই অদ্ভুত মূর্তি বোঝাতে চাইছে। অহনাকে বারবার পেছনে ফিরতে দেখে পাখি একবার চোখের ইশারায় জানতে চাইল কিছু অসুবিধা আছে কিনা। অহনা সাহস দেখা দিকে এমন ভাবে মাথা নাড়ল যে পাখি পরম নিশ্চিন্তে মুখ ঘুরিয়ে হাঁটতে লাগলো। বেশ কিছুটা যাওয়ার পর অহনা হঠাৎ করে আবার পেছনে ঘুরল। যা দেখলো তা দেখে যে কোনো মানুষের রক্ত জল হয়ে যাবে। একটা রক্তরাঙা ওড়না মাটিতে লোটাতে লোটাতে বাঁ দিক থেকে 5 নম্বর ঘরে চৌকার ডিঙি ঢুকে গেল। অহনা প্রথমটা চমকে গিয়ে সবাইকে ডাকতে গিয়েছিল, তবে ডাকলো না। যে ভূতে বিশ্বাস করে না তার আবার ভয় কি? এই বাড়িতে নিশ্চয়ই কোনো মহিলা আছেন যিনি ওদের পিছু নিয়েছেন। এই ভেবে এখানটা পিছিয়ে গিয়ে সেই ঘরে উকি দিয়ে দেখল ঘরে কয়েকটা ব্রিটিশ আমলের ভাঙা কেদারা পড়ে আছে। কোনো মানুষের চিহ্ন মাত্রও নেই। একবারের জন্য হলেও অহনার বুকটা ধড়াস করে উঠল। ওদের ডাকবে ভেবে এবারেও ডাকলো না। এইভাবে বেশ খানিকটা ঘোরার পর ওরা একটা সিঁড়ি পেয়ে গেল। তবে সেটা ঋষভের স্বপ্নে থাকা প্রথম সিঁড়ির সাথে কিছুতেই মিলছে না। তাও আবির ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করালো। ভেতরে যতটা ভয় ততটাই আকর্ষণ, আর ঠিক ততটাই রোমাঞ্চ। বারবার লোম খাড়া হয়ে যাচ্ছিল ওদের। অহনা সব মিলিয়ে একটু ঘেঁটেছিল। একটা ওড়না কি ওইভাবে লোটাতে পারে কারোর গায়ে না থাকলে? আর ওড়নাটা গেলই বা কোথায়? জানলাগুলো তো খোলাও ছিল না। যাই হোক, দোতলায় এসে
ওরা সবাই দাঁড়িয়ে গেল। ঠিক হাতে গোনা 4টে ঘর পরেই ওই ঘরটা, ঋষভের স্বপ্নে দেখা সেই বিরাট ঘর। ওরা সবাই মিলে দৌড়ে গেল, অবিকল সেই স্বপ্নের মতন। এও কি বাস্তবে সম্ভব? এও স্বপ্ন নয় তো? সেই একই বিরাট দরজা, সেই তালা, সেই লাল কাপড়, সেই ত্রিশূল এবং সেই সিঁদুরের স্বস্তিক চিহ্ন। এ কি করে সম্ভব? পুরো হুবহু সেম ঘর যেটা স্বপ্নেতে দেখেছিলাম। এটা কি করে সম্ভব? দাদু তো বলে যখন আমরা কোনো বাজে স্বপ্ন দেখি তার মাধ্যমে নিশ্চয়ই কোনো একটা বাজে স্পিরিট আমাদের মধ্যে ঢোকার চেষ্টা করে। তোরও নিশ্চয়ই তাই হয়েছে। তবে এবার দেখে নিলি তো ঘর, এবার ফিরে চল। না না, এই দরজার পিছনে কি আছে তা না দেখে কি করে ফিরে যাব? এই তালা ভাঙতেই হবে। একদম ঠিক বলেছিস ঋষভ। এই যে এখানে একটা ফুলদানি রয়েছে, এইটা দিয়ে ভাঙ। ওরে বাবা রে, কি সব বলছিস রে তোরা? তোরা এই তালাটা প্লিজ ভাঙিস না, আমার কথাটা একটু শোন। এই দরজা নিশ্চয়ই কোনো একটা কারণেই এরম ভাবে তালা বন্ধ করা। তোরা না জেনে শুনে ভাঙিস না এই তালা, প্লিজ। আবিরের কোনো কথা তোয়াক্কা না করে ঋষভ হাতে তুলে নেয় বাঁদিকের কোনায় পড়ে থাকা ব্রিটিশ আমলের ফুলদানিটা, যেটার গায়ে হাতে সূক্ষ্ম কাজ করা ছিল। ঋষভ যেই হাতটা উঁচু করেছে তালটা ভাঙার জন্য, এমন সময় সেই ঘূর্ণিঝড়টা যে এতক্ষণ চুপ করেছিল, এবার সে আর কারোর বাধা মানতে চাইল না। সঙ্গে ডেকে নিল তার বন্ধু প্রবল বৃষ্টিকেও। দুজন মিলে একসঙ্গে তাণ্ডব লীলা চালাতে শুরু করলো। ঘন ঘন মেঘ ডাকছে, তবে মেঘের ভাষা গিয়ে আর মানুষে বোঝে? মেঘদের বারণ ওরা বুঝল না। ঝড় আর বৃষ্টি তো নিজের তাণ্ডব নিয়েই ব্যস্ত। এরই মধ্যে ঋষভ সবেগে সেই ফুলদানিটা দিয়ে সজোরে একটা ঘা বসিয়ে দিয়েছে, তবে তালাটা ভাঙেনি। আবার আর একটা ঘা দিল ঋষভ, এবারও না। তৃতীয়বার নিজের সর্বশক্তি দিয়ে সজোরে আবার সেই এক ঘা দিল, অমনি তালাটা খুলে গেল এবং সঙ্গে সঙ্গে রাজবাড়ির বাগানে ভীষণ ঝোরে একটা বাজ পড়ল। এই শব্দ যেন কোনো এক অমঙ্গলের ইঙ্গিত। এইরকম শব্দ শুনে ভয় না পেয়ে থাকা যায় না। তবুও সকলকে সামলে, নিজেদের সামলে একটু স্বস্তি নিল ওরা। পাখি এগিয়ে গিয়ে আস্তে আস্তে ত্রিশূলটাকে সরিয়ে দিল। ঋষভ ধীরে ধীরে লোহার শিকলটাকে খুলে নিল। এত বিশাল দরজা ওর একার পক্ষে খোলা সম্ভব ছিল না, সবাইকেই তাই ঠেলতে হলো ওর সাথে। একটু জোরে ধাক্কা দিতেই সেই বিশালকায় দরজাটার মুখ খুলতে সক্ষম হলো ওরা। মুখ হা করতে এক দমকা ঠান্ডা হাওয়া শরীর ছুঁল ওদের। সাধারণ তাপমাত্রার চেয়ে অনেক কম। একটু ভয় পেয়ে গেল ওরা। শুধু কি তাই, হাওয়ার সঙ্গে কতগুলো বাঁদরও ডাকতে ডাকতে বেরিয়ে গেল। কি জানি কি বলতে চাইছিল। সবাই এবার সত্যি সত্যি ভয় পেয়েছে। এত কিছু করছে, কি হবে কে জানে। মাকড়সা সংসারের প্রিয় জাল সরাতে সরাতে ঢুকলো ওরা। ভেতরে ঢুকে ওরা বুঝতে পারলো এইটা কোনোভাবে অনুষ্ঠান ঘর বা নাচ ঘর। চারপাশে পুরোনো আমলের অনেক আসবাব রয়েছে। এইসব আসবাব জীবনে কখনো দেখেনি ওরা। ডাগর চোখে দেখতে থাকে ওরা। এইখানকার তাপমাত্রা অনেকটা বেশি, বেশ গরম। বাইরে তখনও তাণ্ডব থামেনি। অমঙ্গলের ছায়া যেন পুরো ঘিরে ফেলেছে বাড়িটাকে। ঘর স্বপ্নের সাথে মিললেও বাকি কিছুই মিলল না। চারিদিকে ভাঙা আসবাব ছাড়া আর কিছুই নেই। ঋষভের স্বপ্নে দেখা সেই মেয়েটি বা পাখির দেখা সেই মেয়েটি
কেউই নেই। ডেকেও সাড়া পেল না। অদ্ভুত লাগছিল ওদের। তবে হঠাৎ মাটির দিকে তাকাতেই ওদের শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ঘরের মাঝের মেঝেটা কেন যেন খোঁড়া হয়েছিল। সেই আমলের টালে তবু এখনো উঁচু উঁচু হয়ে রয়েছে বেশ অনেক জায়গাতেই। দেখে কেমন সন্দেহ হলো ওদের। এবার ঝড় বৃষ্টি আস্তে আস্তে ধরতে শুরু করেছে। হঠাৎ একটা শব্দে ওরা ফিরে তাকালো বাইরের দিকে। কেউ যেন নুপুর পরে হাঁটছে। ওরা সবাই সবার মুখের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালো। ভয়, বিস্ময়, প্রশ্ন সব মাখানো একটা দৃষ্টি। কে হাঁটছে? অহনা এবার সবার আগে দৌড়ে বাইরে গেল, কিন্তু কাউকে দেখতে পেল না। তবে শব্দ শুনে চেঁচিয়ে বলল, মনে হচ্ছে আওয়াজটা সিঁড়ির দিক থেকে আসছে। অহনাকে পিছু করে সবাই বেরিয়ে এলো। তবে ঘর বন্ধ করার কথা কারোরই মনে রইল না। নুপুরের আওয়াজ যত উপরে উঠছে, শব্দটা কমার বদলে আরো বাড়ছে। ওরা বারবার রোমাঞ্চিত হচ্ছে। একটা দৃঢ় বিশ্বাস ছাদে কিছু পাওয়া যাবেই। ভয় ভীতি যেন সব কোথায় চলে গেছে। মনে যেন এক অদ্ভুত উদ্যমতা। তবে একটা চরম প্রশ্ন সবার মধ্যে, কে এই মূর্তি? তাকে কি সত্যি দেখা যায়? ভাবলেও লোম খাড়া হয়ে যায় ওদের। পিছু করতে করতে কখন যে 5 তলায় উঠে গেছে খেয়ালই করেনি ওরা। ততক্ষণে ঝড় বৃষ্টি একেবারেই হাঁপিয়ে বসে পড়েছে। তবে একটা ঠান্ডা হাওয়া চলছে সারা গ্রাম জুড়ে। ছাদটা বিশাল বড়, প্রায় একটা বড় ঘরের সমান। ছাদে গিয়ে ওরা কাউকে পেল না। কত ডাকাডাকি করলো। কেউ কি এখানে আছেন? আচ্ছা, কেউ কি আছেন? আপনার কোনো ভয় নেই, আপনি সামনে আসতে পারেন। আমরা আপনাকে সাহায্য করতেই এসেছি। এইভাবে বেশ কিছুক্ষণ খোঁজ চলল। তবে যেই কে সেই, কোনো সাড়া নেই। এরই মধ্যে আবির হঠাৎ খুঁজতে খুঁজতে বিশাল ছাদের একটা দিকে এসে আমতা আমতা করে ডাকাডাকি করছিল। প্লিজ বলুন, কেউ কি আছেন? হঠাৎই কে যেন একটা ঠান্ডা হাত রাখলো আবিরের পিঠে। আবির এবার ঘামতে শুরু করেছে। কিছু না ভেবেই ও চিৎকার করে বলল, কে 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 কে- কে? হ্যাঁ, অহনা বাচ্চা। সঙ্গে সঙ্গে ছাদের অন্য প্রান্তে থাকা বাঘেরা দৌড়ে এসে দেখলো আবির ঠক ঠক করে কাঁপছে, আর ওর পিঠে একটা হাত। ওর পেছনে দাঁড়িয়ে একটি 20-22 বছরের মেয়ে। পাখি চোখের ইশারায় আবিরকে পেছন ফিরে তাকাতে বলল। আবির পেছনে ফিরে দেখল সেই ঋষভ যেমনটা বলেছিল ঠিক অবিকল, লাল আনারকলি পরা এবং সেই রক্তরাঙা ঘোমটা দেওয়া মেয়েটি। ঘোমটাখানা মুখের অর্ধেক ভাগ ঢেকে দিয়েছে, শুধু তার মুখের মৃদু হাসিটা দেখা যাচ্ছে। এ কি? আপনি কে? কি করছেন এই রাজবাড়িতে? আরে, আমি তো এখানেই থাকি। আপনার গায়েরই ওড়নাটা আগে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে, বাট কোথায় মনে পড়ছে না। আরে না না, আমাদের তো এই প্রথম মুলাকাত হচ্ছে। তুমি আবার আমার দুপাট্টা আগে কোথায় দেখবে? তোমার মনের ভুল হয়তো। আচ্ছা, এবার বলো, তোমরা ইহা পর কি করছো? এইখানে নাকি কোনো এক গভীর রহস্য আছে। সেই রহস্যকেই ভেদ করতে এসেছি আমরা এখানে। ও, তাই নাকি? হ্যাঁ, কিন্তু আপনার এখানে একা থাকতে ভয় করে না? আমি আমার কার থেকে ভয় পাবো? মেজর থেকে
অবাক হয়ে যায় ওরা। একটা মানুষের গলার স্বর কিভাবে পাল্টাতে পারে, এ কি করে সম্ভব? হঠাৎ আবির যেটা দেখলো সেটার জন্য ওরা কেউ প্রস্তুত ছিল না। মেয়েটির পা মাটি থেকে 2 ইঞ্চি ওপরে, মেয়েটি ভাসমান অবস্থায় এতক্ষণ দাঁড়িয়ে ছিল। আবির কান্না মাখানো স্বরে চিৎকার করে ওঠে, ওরে বাবা রে, তোরা নিচে দেখ, ওই মহিলার পাটা তো মাটিতে ছোঁয়নি, মহিলা তো হাওয়াতে ভাসছে। সে কি এক অদ্ভুত হাসি! এই হাসি যেন স্বর্গ মত্ত পাতালকে একাই শেষ করবে। আচমকায় পিছিয়ে আসে ওরা। সঙ্গে সঙ্গে সারা রাজবাড়ি ঘিরে উঠল এক নিকষ কালো ঝড়। এই ঝড় যেন সেই অপদেবীর বাহন। এই ঝড়ের দাপটে খুলে গেল সেই লাল ওড়না, এক পরমা সুন্দরী নারী। তবে এ কি, চোখের মণি কোথায়? এই যে পুরোটাই সাদা। দিক বিদিক জ্ঞান শূন্য দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করে ওরা। ঋষভের পেছনে সবাই দৌড়াচ্ছে, আর সেই আগের মতোই অহনা সবার শেষে। সে কি ভয়াবহ দৃশ্য! সারা রাজবাড়ির সব জিনিসের ঠুংঠাং যেন একসাথে বলছে পালাও, যেন প্রলয় নেমে এসেছে সারা পৃথিবীতে। এরই মধ্যে সেই ভাসমান অবস্থায় সেই অপদেবীটি ওদের পিছু নিতে শুরু করেছে এবং অন্যার পেছন থেকে বের করেছে ছোড়া। প্রতি মুহূর্তে ওদের লোম খাড়া হয়ে উঠেছে। এক রোমহর্ষক অভিজ্ঞতার সম্মুখীন হলো ওরা। শুধু একটাই প্রশ্ন, অতিরিক্ত কৌতূহলী কি তবে ওদের বিপদের কারণ হয়ে দাঁড়ালো? ওরা যত নিচে নামছে, সেই অশরীরী অপদেবীটি ততই ওদের ধাওয়া করছে। হঠাৎ একটা ঘটনা ঘটে গেল। ওরা যখন একতলাতে নেমেছে, হঠাৎই একটা ঘরের সামনে রাখা একটা টেবিলে হোঁচট খেয়ে পড়লো অহনা। কেউ একবারের জন্য ফিরে তাকাতে পারলো না। আসলে বিষয়টা যখন প্রাণের, তখন অন্য কাউকে নিয়ে ভাববার সময়টাও থাকে না। তখন ওরা প্রায় 10-12 হাত দূরে। কি মনে করে পাখি পেছনে তাকাতে দেখলো অহনা মাটিতে লুটিয়ে পড়ে আছে। ভয়ে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে, আর ওর থেকে কিছুটা দূরে সেই অপদেবীটি। ওরা অহনার থেকে এতটাই দূরে যে ওর কাছে গিয়ে বাঁচানোর মতন অবস্থাতেও নেই ওরা। এই অহনা, অহনা চলে আয়, অহনা ওখান থেকে চলে আয়, অহনা, অহনা চলে আয়। কি অহনা, অহনা, অহনা কি হলো? হে 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 অহনা কি হলো বলতো? ওখান পড়ে গেল হঠাৎ করে। অহনা, হে অহনা, চল না, চল না ওর কাছে, চল না। অহনা তাড়াতাড়ি উঠে আয়, ওই ভূতটা কিন্তু তোর কাছে ক্রমশ এগিয়ে আসছে। তাড়াতাড়ি উঠে আয়, ওখানে শুয়ে থাকিস না। অহনা উঠে আয়, উঠে আয়। রাম 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 রাম। তুই ওখান থেকে উঠে আয়, তুই তাড়াতাড়ি উঠে আয়। ও তোকে কিছু করে ফেলবে, তাড়াতাড়ি উঠে আয় ওখান থেকে। এবার কি হবে? ওনাকে কে বাঁচাবে? বারবার মানা করেছিলাম তো এই বাড়িতে আসতে, এবার কি হবে? ওহ, তুই তো এত ঠাকুরের মন্ত্র জানিস, তুই একটা বল না। ভয়তে তো সব মন্ত্রই ভুলে যাচ্ছি, শুধু একটা নামে মনে পড়ছে, রাম 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 রাম। হে ঠাকুর রক্ষা করো, রক্ষা করো হে ঠাকুর। আর কিচ্ছু করার নেই, সব আশার আলো যেন নিভে যাচ্ছে আস্তে আস্তে। ইষ্টনাম জপ করা ছাড়া আর কোনো উপায় নেই।
যদি দেবগণ মুখ তুলে চান তবেই একমাত্র অহনাকে বাঁচানো সম্ভব। ওরা ইষ্ট নাম জপ করছে, আর ওই দিকে সেই অপদেবী এক পা করে অহনার দিকে ধেয়ে আসছে। সময় যেন পাথর হয়ে গেছে। না ওদের কিছু করার আছে, আর না ওরা কিছু করতে পারবে। এত দূর থেকে যাওয়াটা বোকামি, কারণ সেটা করলে আরো বিপদ বাড়বে। হঠাৎই একটা অবাক কাণ্ড ঘটে গেল। যেই অপদেবীটি অহনার পিঠে ছোড়া বসাতে যাবে, অমনি কোথা থেকে খানিকটা জল এসে পড়লো সেই অপদেবীটির গায়ে। সঙ্গে সঙ্গে একটা শব্দ করে তিনি উদা হয়ে গেলেন। এতক্ষণ এই সব দেখার পর আবির আর দাঁড়িয়ে থাকতে পারল না। ধপ করে বসে পড়ল দেওয়ালে হেলান দিয়ে। ঋষভ হঠাৎ খেয়াল করলো জলটা এসেছে একটা ভাঙা জানলা দিয়ে। আরে, জানলার বাইরে দাঁড়িয়ে দাদু। পাখির হঠাৎ মনে হলো ওরা তবে কোথায়? এটাও মায়া নয় তো? পেছন ফিরে দেখলো ওরা খেয়ালই করেনি যে ওরা সেই দরজাটার কাছে। ঋষভ হাত দিয়ে অনেক চেষ্টা করলো দরজাটা খোলার, খুলতে পারলো না। আবির বসে বসে তখনও কাঁপছে। দাদু বাইরে থেকে দু একবার ধাক্কা দিল, কিন্তু খুলতে পারলো না। পাখি তারপর ঋষভের সাথে এক দুবার জোর দিয়ে খুলল। আবিরকে অনেক কষ্টে দাঁড় করিয়ে বাইরে এনেছে ওরা। ভেতর থেকে ধরাধরি করে অহনাকেও আনা হলো। মুখে একটু জলে ছেটে দিতেই আস্তে আস্তে চোখ খুললো, আর ওরা দুজনেই উঠে বসলো। এবার দাদু একটু রাগ করে প্রশ্ন করলেন, তোমাদের বারবার মানা করা সত্ত্বেও কেন এসেছো এই রাজবাড়িতে? দাদু, আমি ওদেরকে বারবার মানা করেছিলাম এখানে আসতে, কেউ আমার একটা কথাও শোনেনি। আজ তোমায় আমাদের সব প্রশ্নের উত্তর দিতেই হবে। কি এই রাজবাড়ির রহস্য? কেন এই অতৃপ্ত আত্মা আমাদের পিছু নিয়েছিল? তোমাদের এতই যখন জানার ইচ্ছা, তখন আমি তোমাদের সব গল্পটা বলছি। এই গল্প এক প্রতিশোধের রক্তে রাঙা। এই গল্প প্রায় 150 বছর আগে, যখন ব্রিটিশ শাসন চলছিল এই পুরো ভারতে, এবং এইখানে সব রাজারাই তখন ব্রিটিশদের হাতের পুতুল। তারা খুব ছোট্ট ছোট্ট অঞ্চলের রাজা ছিল। এই গ্রাম ও আশেপাশের 4-5টা গ্রাম নিয়ে তখন ছিল এক ছোট্ট রাজ্য, যেখানে রাজত্ব করতেন এক অতি অত্যাচারী রাজা। অত্যাচারী বলাটাও ভুল বটে, কারণ সে তো আর শাসন করত না, বরং তার মহামন্ত্রী তার উপর নিজের বুদ্ধি প্রয়োগ করেছিল, এমন যে রাজামশাই তার কথাই বেশি শুনতেন। এই রাজবাড়িতেই ছিল ওদের নিবাস। এককালে এইখানে রাজার মনোরঞ্জনের জন্যে নিয়ে আসা হলো বেনারস থেকে এক অতি গুণী ও সুন্দরী নর্তকীকে, যার নাম চন্দ্রাবলী। তার রূপে
মোহিত হলেন রাজা। প্রায় রোজই তার নাচ না দেখলে রাজার মন ভালো থাকতোই না। চন্দ্রাবলী ওই রাজ্যেতে এসে আশেপাশের পরিস্থিতি দেখে বুঝতে পারে প্রজাদের অবস্থা মোটেই ভালো না। তার করুণ হৃদয় সে ওদের জন্য কষ্ট পায়। একদিন রাজা চন্দ্রাবলীর নৃত্য দেখে খুশি হয়ে তাকে কিছু উপহার দিতে চাইল। তখন সে রাজাকে আবেদন করলো যাতে রাজা গরিবদের জন্য রাজমহল থেকে কিছু চাল ডাল ও খাদ্য বিলিয়ে দেয়। রাজাও তার কথা ফেলতে না পেরে আস্তে আস্তে প্রজাদের জন্য ভালো কাজ করা শুরু করেন। সব আস্তে আস্তে ঠিক হচ্ছিল, কিন্তু মহামন্ত্রী এসব দেখে আর সহ্য করতে পারলেন না। তিনি বুঝতে পারলেন আস্তে আস্তে তার বশ রাজার উপর থেকে চন্দ্রাবলী কাটিয়ে রাজাকে আবার ভালো কাজ করাচ্ছে। এরপর তিনি ঠিক করলেন যে ওই চন্দ্রাবলীকে তিনি তার পথ থেকে সরিয়ে ফেলবেন। রাজ্যে এলো এক দুঃসময়। খরা আর দুর্ভিক্ষে অনেক মানুষের প্রতিদিন প্রাণ চলে যাচ্ছে। তখন মহামন্ত্রী সেই অবস্থার সুযোগ নিয়ে চন্দ্রাবলীর কান ভারী করল রাজার বিরুদ্ধে এবং তাকে বোঝালো যে এই দুর্ভিক্ষে মানুষ মরছে, কিন্তু রাজা তাদের ত্রাণের জন্য কিচ্ছু করছে না। সে তাকে এটাও বলল যে চন্দ্রাবলীও যদি রাজাকে বলে তাহলেও রাজা কিচ্ছু এমন করবে না, এবং চন্দ্রাবলীকে সাহায্যের জন্য প্রার্থনা করলো এই পরিস্থিতিতে। আমি নিজের জান দিয়ে হলেও সবার রক্ষা করার চেষ্টা করব। आप চিন্তা মত कीजिए। এই বলে আস্তে আস্তে চন্দ্রাবলী তার গায়ে যত সোনা আর গয়না ছিল সব তার থাকার জায়গা থেকে আস্তে আস্তে গরিবদের মধ্যে বিলিয়ে দিতে শুরু করলো। তার কাছে সব শেষ হয়ে যাবার পর আস্তে আস্তে সে রাজবাড়ির থেকে খাবার আর মূল্যবান জিনিস চুরি করে বিলিয়ে দেওয়া শুরু করলো। রাজবাড়ির অনেক মূল্যবান জিনিস হারিয়ে যাওয়ার পর রাজার সন্দেহ হলো এবং সে তার গুপ্তচর আর সিপাহীদের লাগালো খুঁজে বার করার জন্য যে কার এত স্পর্ধা যে রাজবাড়িতে চুরি করছে। একদিন যখন রাজা দোতলা নাচ ঘরে বসে বসে
চন্দ্রাবলী নাচ দেখতে ব্যস্ত, তখন আগে রাজা মশাই, আমরা চোরকে খুঁজে পেয়েছি, যে রাজবাড়ির মূল্যবান জিনিস চুরি করার স্পর্ধা দেখিয়েছে। সে আর কেউ নয় রাজা মশাই, আপনার প্রিয় নর্তকী চন্দ্রাবলী। প্রথমে রাজা না বিশ্বাস করতে চাইলেও পরে তাকে বিশ্বাস করতেই হলো, কারণ চন্দ্রাবলী তখন আর কিচ্ছু লুকিয়ে রাখতে চায়নি। সে রাজা মশাইকে সব বলে দিল যে তার এই কাজ করার পেছনে কি উদ্দেশ্য ছিল, কিন্তু সেই কথা বলল না যে তাকে এই কাজ করতে কে বলেছিল, কারণ সে মন্ত্রীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিল। তারপর রাজামশাই ক্ষিপ্ত হয়ে বললেন, তোমাকে আমি ভালো ভেবেছিলাম, সবার থেকে আলাদা মনে করেছিলাম, আর তুমি কি না এই কাজটা করতে পারলে? ওই ভিখারি মানুষগুলোর জন্য তুমি রাজবাড়িতে চুরি করেছো, এর শাস্তি তোমাকে পেতেই হবে। আর আজ সবাই দেখবে ভালো কাজ করার ফল। এরপর রাজামশাই চন্দ্রাবলীর হাত ধরে টানতে টানতে তাকে নিয়ে গিয়ে দাঁড় করালো রাজবাড়ির সিংহদ্বারের সামনে। ততক্ষণে সারা রাজ্যে ঢেড়া পেটানো হয়ে গেছিল এবং সমস্ত রাজ্যবাসী এসে একত্রিত হলো ওই সিংহদ্বারের সামনে। এবার দেখবো যাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য তুমি এত কিছু করলে, তারা আজ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারে কিনা। রাজ্যবাসীরা আজ এই অন্যায়ের প্রতিবাদ করেন আপনারা। আপনাদের সঙ্গে হয়ে আসা এত দিন ধরে যা অন্যায় হয়েছে সব কিছুর প্রতিবাদ করেন। ভয় পাবেন না, আপনারা যদি এক হতে পারেন তবে এই রাজাকেও আপনারা হারাতে পারেন। কি তুমি আমার রাজ্যবাসীদের আমার বিরুদ্ধে উস্কাচ্ছ? তবে দেখো কি অবস্থা করি তোমার। প্রহরী, চন্দ্রাবলী যে কাজটা করেছে সে কাজটার উপযুক্ত শাস্তি প্রাপ্য ওর। এক্ষুনি ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও আর ওর সেই নিত্য কক্ষে ওকে জীবন্ত সমাধিস্থ করো। আমি বলছি আমাকে ছেড়ে দিন, छोड़ दीजिए हमें छोड़ दीजिए सिपाही, छोड़ो আমাকে, छोड़ दो हमें। আমি যা করেছি রাজ্যবাসীদের ভালাইয়ের জন্যই করেছি, রাজা ওদেরকে বাঁচতে দিত না বলেই আমি করেছি। আমি ওদের ভালাইয়ের জন্য করেছি, আমাকে ছাড়ো না, ছেড়ে দাও। চাওটা কি তোমরা? ছাড়ো, ছেড়ে দাও। কি করতে चाहिए अपना? क्या चाहते हैं आप लोग? क्या क्या चाहते हैं आप लोग? ছেড়ে দিন আমাকে। এ ভুল করবেন না, এর ভুল করবেন না, এর ফল কিন্তু আচ্ছা হবে না, আমি কয়ে দিচ্ছি, এর ফল আচ্ছা হবে না। এ ভুল আপনারা করবেন না। मिट्टी फेंक रहे, छोड़ो हमें, छोड़ो। राजा, इसका फल अच्छा नहीं होगा, छोड़ो।
মন্ত্রী ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো। চন্দ্রাবলীকে খুব কড়া সাজা দেওয়া হলো এবং তার দেহকে পুঁতে দেওয়া হলো সেই দোতলার নাচ ঘরে। ভালো কাজ করার এই সাজা পেল চন্দ্রাবলী। দিনগুলো তারপর যেন এই গলের মতো দ্রুত গতিতে কেটে গেল এবং মানব মন এই সামান্য ঘটনা ভুলেই গেল। সব আগের মতন যেরাম মহামন্ত্রী চেয়েছিল সেরাম হয়ে গেল। এরপর একদিন এক ঘটনা ঘটে গেল ওই রাজবাড়িতে। একদিন যখন রাজামশাই ছাদ থেকে সিঁড়ি দিয়ে নামছিলেন তখন হঠাৎ তার চোখ পড়ল ওই দোতলা নাচ ঘরের ওই হালকা ভেজানো দরজায়, যেখানে কারোর পায়ে নুপুরে শব্দ পাওয়া যাচ্ছিল। কিন্তু কে সে দেখতে তিনি চোখ রাখতেন ওই দরজার ফাঁকে দিয়ে দেখলেন এক মহিলা যে লাল আনারকলি ও লাল ওড়না দিয়ে তার মুখ ঢেকে রেখেছিল, তিনি নেচে চলে যাচ্ছেন এবং একটি গান গাইছেন। হঠাৎ এক দমকা হাওয়ায় ওই মহিলার মুখে থেকে ওড়না সরে গেল এবং তার মুখ দেখে তো রাজার চক্ষু চড়ক গাছ। তার হাড় হিম হয়ে গেল আর তার গলা শুকিয়ে গেল। ভয় পেয়ে সে ছিটকে পড়ল পেছনের দেওয়ালে। এমন কাকে দেখেছিলেন রাজা তা আজ পর্যন্ত কেউ জানে না। তার কদিন পর রাজার শরীর খারাপ হয় এবং তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তিনি মহামন্ত্রীকে একটাই কথা বলেছিলেন, মন্ত্রী সে ফিরে এসেছে, সে ফিরে এসেছে। তার প্রতিশোধ নিতে সে ফিরে এসেছে। এইটা বলার পরে রাজা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ইঙ্গিতের মানে না বুঝেই মহামন্ত্রী এই কথাকে আর অত বেশি গুরুত্ব দেননি। এরপর একদিন আবার ঘটল ওই নাচ ঘরকে ঘিরে আর এক ঘটনা। রাজবাড়িতে কিছু সাহেবরা এলো কোনো এক বিশেষ কারণে। তাদের কি কি কাগজপত্র দেখাতে হতে পারে সেই সব নিয়ে মহামন্ত্রী এবং আরো কিছু মন্ত্রীরা দোতলা থেকে একতলায় নামবে বলে ওই সিঁড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন।
যখন ওরা ওই ঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন তখন মহামন্ত্রী ছিল সবার আগে, আর তার বেশ কিছুটা দূরে অন্যান্য মন্ত্রীরা ছিলেন। হঠাৎ ওই নাচ ঘরের দরজা নিজের থেকেই খুলে গেল এবং ঘর থেকে দুটো হাত বেরিয়ে মহামন্ত্রীকে টানতে টানতে ঘরের ভিতর ঢুকিয়ে নিল। এবং দরজা আবার বন্ধ হয়ে গেল। ঠিক মনে হলো যেন ঘরটা মন্ত্রী মশাইকে গিলে নিল। আর ঠিক তারপরেই মহামন্ত্রীর বিভিন্ন আর্তনাদে পুরো মহল ফেটে পড়ল। আজ পর্যন্ত তার দেহ খুঁজে পাওয়া যায়নি। বাকি কিছু মন্ত্রীরা এই দেখে পালালো এবং এক দুজন ওখানে অচৈতন্য হয়ে পড়ে গেল। এরপর থেকে ওই ঘরকে অভিশপ্ত ঘর বলে ভাবা হয়। বিধবা রানীমা ওই ঘরের সামনে অনেক বড় যজ্ঞ করিয়ে ওই ঘরকে চিরতরে বন্ধ করিয়ে দেন, আর সবাই এই রাজবাড়ি ছেড়ে চলে যায়। তারপর থেকে আজ পর্যন্ত ওই রাজবাড়ির ঘর এখনো বন্ধ হয়ে পড়ে আছে, আর প্রতিটা মুহূর্তে এই অভিশাপ যেন আরো শক্তিশালী হয়ে উঠছে। গল্প শুনতে শুনতে যেন সেই পরদিন ভারতে পাড়ি দিয়েছিল ওরা। মনটা ভারাক্রান্ত হয়ে গেছিল একটি মেয়ের মর্মান্তিক কাহিনী শুনে। কখন যে সন্ধে নেমেছে তাও বুঝতে পারেনি ওরা। চাতালের সিঁড়িতে গোধূলির আলো এসে পড়েছে। হঠাৎ এক ভয়ঙ্কর হাসির শব্দে সম্মতি ফিরে পায় ওরা। বুঝতে পারে আবার জেগে উঠেছেন সেই অপদেবী। সবাই হুটোপাটি করে চাতালের সিঁড়ি দিয়ে উঠল, দৌড়ে বেরিয়ে এলো সদর দিয়ে। সবার শেষে দাদু বেরোলেন, বেরিয়ে সঙ্গে সঙ্গে বন্ধ করলেন সদর। এবার ওরা বারবারই দিয়ে দৌড়ে এলো সিংহদ্বারের দিকে। কিন্তু এই কি, সিংহদ্বার যে বন্ধ হয়ে যাচ্ছে। আবার সেই অমঙ্গলজনক ঝড়। হঠাৎ করে সদর দরজাটা খুলে গেল এবং বেরিয়ে এলেন সেই অপদেবী। আগের মতোই মাটির থেকে 2 ইঞ্চি উপরে ভাসমান অবস্থায় রয়েছেন তিনি। এবার আর ওরা কেউ ভয় পেল না। দেশের মানুষগুলোর জন্য এভাবে যারা মরে তাদেরকে আর যাই হোক খারাপ বলা যায় না। ওরা এগিয়ে যেতে লাগলো ওনার কাছে।
শুনছিলেন রাজবাড়ির ভৌতিক রহস্যের দ্বিতীয় পর্ব। রচনা রূপকথা দে, অমোক দত্ত এবং বিদিতা ব্যানার্জি। গল্পের কথক ও গুপ্তচরের ভূমিকায় আকাশ, চন্দ্রাবলী ও পাখির চরিত্রে রূপকথা, রাজা গোপাল নন্দন, আবির ও দাদুর ভূমিকায় অমোক দত্ত, অহনা বিদিতা ব্যানার্জি, ঋষভ তমগ্ন রক্ষিত। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে আমাদের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। শেষ হলো আজকের গল্প রাজবাড়ির ভৌতিক রহস্যের দ্বিতীয় পর্ব।